Hello everyone, Assalamu alaikum to all. This is Sakib. Welcome to Iduporibidik. তো আজকে আমরা আমাদের স্পোকেন ইংলিশের দ্বিতীয় পার্ট অর্থাৎ পার্ট 2 নিয়ে কথা বলবো এবং আজকে আমাদের আলোচনার প্রথম বিষয় হবে এসেনশিয়াল স্ট্রাকচার। তো আমি যে বললাম এই যে এসেনশিয়াল স্ট্রাকচার বলতে আমরা মূলত কি বুঝি? এসেনশিয়াল মানে কি গুরুত্বপূর্ণ, স্ট্রাকচার মানে কি গঠন, তাহলে এসেনশিয়াল স্ট্রাকচার মানে কি গুরুত্বপূর্ণ গঠন। এখন আসো এইটাকে আমরা কেন এসেনশিয়াল স্ট্রাকচার বললাম সেটাকে জানি, কেননা এখানে টেন্সের কোনো ব্যবহার নাই। এখন আসো আমরা তাড়াতাড়ি উদাহরণে চলে যাই, কেন আমরা এটাকে এসেনশিয়াল স্ট্রাকচার বললাম আমরা প্রথম উদাহরণের মাধ্যমে দেখি। আচ্ছা, আমি প্রথম এখানে একটা বাংলা বাক্য লিখলাম, সরি বাক্য না, এটা একটা বাংলা শব্দ, ইচ্ছা। কি লিখলাম? ইচ্ছা। আমরা যেহেতু মানুষ, আমাদের অনেক কিছু ইচ্ছা আছে, এটা স্বাভাবিক, তোমারও আছে আমারও আছে। তো এই যে ইচ্ছাগুলো প্রকাশ করি, আমরা আমাদের ইচ্ছাগুলো প্রকাশ করি, বাংলায় তো আমরা প্রকাশ করতে পারি, বাট ইংরেজিতে আমরা কিভাবে প্রকাশ করব? যেমন তুমি যদি তোমার ইচ্ছা প্রকাশ করতে চাও তাহলে তুমি বাংলায় কি বলবা? আমি খেতে চাই, আমি যেতে চাই, আমি পড়তে চাই, আমি লিখতে চাই, আমি হাসতে চাই, আমি কান্না করতে চাই। কিন্তু তুমি যখন ইংরেজিতে এটা বলতে চাইবা তখন তুমি কিভাবে বলবা? আসলে আমরা আজকে সেইটাই জানবো। তাহলে আমরা প্রথম বলছি যে আমি খেতে চাই, আমরা আগে উপরে বাংলাটা লিখে নেই। হ্যাঁ, আমি আমি খেতে খেতে চাই, আমি খেতে চাই লিখলাম। এখন এখানে এই বাক্যের জন্য আমাদের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়ান টু প্লাস ভার্ব। এখন দেখো আমরা সাবজেক্ট বলতে কাকে চিনি? আমরা সাবজেক্ট বলতে মূলত চিনি আই, উই, ইউ, they, he, she, it, রাইট? এখন আসো তাহলে আমরা সাবজেক্ট এখান থেকে আই, উই, ইউ, দে, হি, শি, ইট এই কয়টার থেকে আমরা শুধু নিলাম আই কে নেওয়ার পরে আমরা এখানে ওয়ান টু আছে, এই ওয়ান টু টা বসাই দিলাম, ওয়ান্ট টু। এখন এখানে আমাদের ভার্ব আছে, ভার্ব মানে কি? কাজ। এখন এই ভার্ব মানে যদি কাজ হয় তাহলে আমরা কি লিখতে পারি না ইট? কেননা ইট হচ্ছে একটা কাজ। এই যে খাওয়া, এই খাওয়া বা খেতে, এখানে তো আমরা খেতে বাক্য অনুযায়ী ব্যবহার করছি, কিন্তু এই যে ইট মানে কি? খাওয়া। এই খাওয়া কি একটা কাজ না? তাহলে আমরা এখানে ইট বসাই দিলাম। এখন আমাদের বাক্যটা কি দাঁড়াইছে? আই ওয়ান্ট টু ইট, মানে কি? আমি খেতে চাই। এখন তুমি বললা আমি এখন খাবো না, কি করবা না? তুমি এখন খাবা না, তুমি এখন ঘুমাবা। তাহলে তুমি এখানে সিম্পলি স্লিপ দিয়ে দাও। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। এখন তুমি বললো আমি ঘুমাবো না, আমি কি করব? আমি এখন কান্না করব, কেননা আমার লাইফে অনেক কষ্ট হচ্ছে, সুতরাং আমি কি করব? কান্না করব। তাহলে তুমি এখানে ক্রাই বসাই দাও, ক্রাই। আই ওয়ান্ট টু ক্রাই, আমি কান্না করতে চাই। এখন একটা মজার জিনিস আছে, তোমরা এখানে ওয়ান্ট টু বলবা না, তাহলে স্যার কি বলবো? তোমরা এখানে বলবা ওয়ানা। কি বলবা? ওয়ানা। আই ওয়ানা ক্রাই। তাহলে তোমাদের একটু ইংলিশটা পশ শোনাবে। তোমাকে যদি কেউ বলে আচ্ছা তুই তো স্পোকেনের একটা ফ্রি কোর্স করছো, তুই বলতো আমি খেতে চাই, এর ইংরেজি কি? তুমি বলবা কি? সিম্পলি আই ওয়ানা ইট। এখন তোমাকে আবার জিজ্ঞেস করলো, বলতো আমি ঘুমাতে চাই, আই ওয়ানা স্লিপ। এখানে তুমি ওয়ান্ট টু বলতে যাইবা না, এখানে বলবা কি? ওয়ানা, ওয়ানা, ওয়ানা। আচ্ছা, এইটা গেল আমাদের প্রথম স্ট্রাকচার। দ্বিতীয় স্ট্রাকচার আমাদের অভ্যাস নিয়ে মূলত। আচ্ছা, দৈনন্দিন জীবনে তোমাদের অনেক কিছু আছে না যার প্রতি তোমরা অভ্যস্ত। যেমন ধরো আমি যদি বলি আমি আমি খেতে অভ্যস্ত। আমি কি করতে অভ্যস্ত? আমি খেতে অভ্যস্ত, আমি খাওয়া দাওয়া ভালোবাসি। তাহলে তুমি কি এখন এই আমি খেতে অভ্যস্ত এইটার জন্য প্রচুর চিন্তা করবা? একদমই না। আসলে আমরা শুধু আমাদের স্ট্রাকচার, আমাদের এসেনশিয়াল স্ট্রাকচার, কাঙ্ক্ষিত স্ট্রাকচারটা এখানে লিখি। প্রথমে লিখবা সাবজেক্ট, তারপর লিখবে অক্সিলারি ভার্ব, তারপর লিখবা কি? তারপর লিখবে তোমাদের কাঙ্ক্ষিত ইউজড টু, প্লাস প্লাস লিখবা ভার্ব আইএনজি।
এখন আসো, আমরা বললাম সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ইউজ টু প্লাস ভার্ব আইএনজি। এখন আমরা সাবজেক্ট এখানে আই উই ইউ দেই হি শি ইট থেকে শুধুমাত্র আইটাকে নিয়ে আসি। আই আই অক্সিলারি ভার্ব আই এর সাথে কোনটা বসে বলো তো? এম বসে। তাহলে আই এম, সরি, আই এম, আই এম, এখানে ইউজ টু আছে, সিম্পলি ইউজ টু বসাই দাও, ইউজড টু। আই এম ইউজ টু। এখন ভার্ব, এখানে আমরা বলছি খাওয়ার কথা, তাহলে আমাদের আনতে হবে কি? ইট। এটার সাথে কি বসবে? আইএনজি বসবে। তাহলে তুমি দিয়ে দাও আইএনজি। তাহলে সাবজেক্ট বসাইলাম, অক্সিলারি ভার্ব বসাইলাম, ইউজ টু আছে, ইউজ টু বসাইলাম, ভার্ব বসাইলাম, ভার্বের সাথে আইএনজি বসাইলাম। এখন আমাদের সেন্টেন্সটা কি হয়? আই এম ইউজ টু ইটিং। আমি খেতে অভ্যস্ত। আমি কি করতে অভ্যস্ত? আমি খেতে অভ্যস্ত। এখন তুমি বললা না না, আমি আসলে খেতে অভ্যস্ত না, আমি চিকুন চাকুন মানুষ, আমি খেতে অভ্যস্ত না, আমি লিখতে অভ্যস্ত। তুমি কি করতে অভ্যস্ত? লিখতে। লিখতে, লিখতে। তাহলে তুমি দিবা আই এম ইউজ টু রাইটিং, রাইটিং। আমি লিখতে অভ্যস্ত। এখন তুমি বললো না না, আমি আসলে লিখতে অভ্যস্ত না, আমি ঘুমাতে অভ্যস্ত, আমি ঘুমাতে ভালোবাসি, এই লেখাপড়া এই খাওয়া দাওয়া আমার দ্বারা হবে না, আমি কি করবো? শুধুমাত্র ঘুমাবো। তাহলে তুমি এখানে স্লিপিং মেরে দাও। তাহলে আই এম ইউজ টু স্লিপিং মানে কি? আমি ঘুমাতে অভ্যস্ত। এখন তুমি বলবা যে আসলে আমি না, আমার ফ্রেন্ড সার্কেল বা আমরা সকলেই ঘুমাতে অভ্যস্ত। তাহলে তুমি এখানে শুধু উই দিয়ে দাও, আর উই এর পর কখনোই এম বসে না, তুমি এখানে দিয়ে দাও আর। উই আর ইউজ টু স্লিপিং। তাহলে এখানে হবে কি? আমরা, আমরা ঘুমাতে অভ্যস্ত। তো দেখো, এখানে তুমি শুধু সাবজেক্টটা চেঞ্জ করছো, ভার্বটা চেঞ্জ করছো, সব আগের মতো রাখছো। তাহলে আমাদের নতুন 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 স্ট্রাকচার, সরি, নতুন নতুন সেন্টেন্স তৈরি হচ্ছে। আসো, আমরা আমাদের পরবর্তী স্ট্রাকচারটা জানি। পরবর্তী স্ট্রাকচারটা খুবই সহজ একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে লেটস, লেটস প্লাস ভার্ব। এখন আসো, এই লেটস বলতে আমরা বুঝি কি? প্রস্তাব বা কোনো কিছু, মানে উপদেশ বা এই জাতীয় কিছু। মূলত প্রস্তাবই বেশি বোঝায়, তাই না? আচ্ছা, তাহলে এটা যদি প্রস্তাব বোঝায়, আর আর কোন জিনিসটা বোঝায়? আর বোঝাতে পারে পরামর্শ। তাহলে লেটস বলতে এইটা কোন ক্ষেত্রে? পরামর্শ, পরামর্শ বা কি? প্রস্তাব, প্রস্তাব। এখন আসো, আমরা এটা দিয়ে একটা সেন্টেন্স গঠন করি। আমরা যদি লিখি লেটস, লেটস গো মানে কি? চলো যাই, মানে কি? চলো যাই। তুমি এখানে এটা কি করলা? প্রস্তাব করলা যে চলো যাই, লেটস গো। এখন তুমি বললা না না, আমরা যাব না, আমরা কি করব? লেটস ইট, আমরা খাবো, চলো খাই, চলো কি? খাই। এখন তুমি বলবা না না, আমরা খাবো না, আমরা কি করব? ঘুমাবো, লেটস স্লিপ, চলো ঘুমাই, ঘুমাই। তো দেখো, আমরা লেটস এর সাথে নতুন নতুন একটা একটা ভার্ব যুক্ত করছি, আর আমাদের নতুন একটা সেন্টেন্স তৈরি হচ্ছে। এটা মূলত কোন ক্ষেত্রে? প্রস্তাব বা পরামর্শের ক্ষেত্রে, প্রস্তাব বা পরামর্শের ক্ষেত্রে। আশা করি তোমরা এই তিনটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। তো আসো, আজকে আমরা এই এসেনশিয়াল স্ট্রাকচারের যে তিনটে বলছি সেই তিনটা আবার একটু রিক্যাপ করি। প্রথমটা হচ্ছে কি? কোনো কিছু ইচ্ছা বোঝালে আমরা লিখবো সাবজেক্ট প্লাস ওয়ান টু প্লাস ভার্ব। আবার যদি কোনো কিছু বুঝায় যে তোমার অভ্যাসে পরিণত বা অভ্যস্ত, তাহলে তুমি দিবা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ইউজড টু প্লাস কি? ভার্ব আইএনজি। আবার কোনো কিছু যদি তোমার বুঝায় যে, সরি, কোনো কিছু যদি পরামর্শ বা প্রস্তাব বুঝায়, তাহলে তুমি সিম্পলি লেটস প্লাস ভার্ব দিবা। আশা করি এই তিনটা তোমরা বুঝতে পারছো, খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং তোমরা এইগুলো দিয়ে এখন বাসায় বসে নিজেরা প্র্যাকটিস করবা। কেননা প্র্যাকটিস মেক্স এ ম্যান হেল্প পারফেক্ট। আচ্ছা, এখন আসো, আমরা যাচ্ছি আমাদের নিউ টপিকে। এখন আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। কি? প্রেজেন্ট টেন্স। এখন অনেকে বলবে কি জানো?
যে আপনি ইতিমধ্যে বা এইমাত্র বা কালকে যে পরিমাণ টেন্সকে আঘাত করছেন, আজকে সেই টেন্স নিয়ে আবার কথা বলতেছেন। আসলে আমরা টেন্সকে ওভাবে পড়বো না। আচ্ছা দেখো, আমরা সাবজেক্ট শিখছি না, সাবজেক্ট যে আই, উই, ইউ, they, he, she, it, আমরা এই সাবজেক্ট গুলো শিখছি না। এখন দেখো এই আই এর পরে মূলত কি বসে? এখন দেখো এই আই এর পরে মূলত প্রেজেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে আলোচনা করব কি নিয়ে? বি ভার্ব। বি ভার্ব। এখন স্যার এই বি ভার্ব কোনগুলো? আমি তোমাদের বলে দিই, প্রেজেন্টের ক্ষেত্রে বি ভার্ব হচ্ছে এম ইজ আর। কি কি? এম ইজ আর। বি ভার্ব মানে কি? এম ইজ আর অক্সিলারি ভার্ব পড়ছো না? এই অক্সিলারি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর। বুঝছো? আশা করি বুঝছো। এখন আই এর সাথে প্রেজেন্টের বি ভার্ব কোনটা বসবে? এম। আই এম। উই এর সাথে আর, ইউ এর সাথে আর, they এর সাথে আর। এখন হি এর সাথে তাহলে কি বসবে ভাইয়া? হি এর সাথে সিম্পলি বসবে ইজ, she এর সাথে ইজ, it এর সাথে ইজ। এখন আসলে আমরা একটু দেখি, আই এর সাথে আমরা এম বসাইলাম, উই এর সাথে আর, ইউ এর সাথে আর, দে এর সাথে আর, এর সাথে ইজ, ইট এর সাথে ইজ। তাহলে আমরা কি বলতে পারি না? আই এম, উই আর, ইউ আর, দে আর, হি ইজ, শি ইজ, ইট ইজ। তো এইগুলো তোমাদের এরকম মুখস্থ রাখতে হবে যে আই এম, উই আর, ইউ আর, দে আর, হি ইজ, শি ইজ, ইট ইজ। আমার সাথে সবাই একবার একবার বলবা। আই এম, I am, we are, you are, I am, we are, you are, they are, he is, she is, it is। এরকম কইরা তোমরা 5 বার পড়ে এটা মুখস্থ করবা। এটা আমার আদেশ। এখন দেখো, এখন আমরা এখানে কি বলছি যে I am। এখন এখানে আমরা আই এর সাথে প্রেজেন্ট ফর্ম দিছি am is are, তার মানে I am এখানে যদি আমরা একটু উদাহরণ দেই, স্টুডেন্ট, তাহলে এখানে কি হবে? আমি হই একজন ছাত্র। এখন উই আর সিম্পলি এখানে এ স্টুডেন্ট, আমরা হই একজন ছাত্র। ইউ আর আ স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র। দে আর আ স্টুডেন্ট, তারা হয় একজন ছাত্র। হি ইজ আ স্টুডেন্ট, তারা হয় একজন শিক্ষার্থী। সরি, স্টুডেন্ট মানে শিক্ষার্থী। শি ইজ আ স্টুডেন্ট, সে হয় একজন শিক্ষার্থী। ইট ইজ এ স্টুডেন্ট, ইহা হয় একটি শিক্ষার্থী। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। তো তোমরা এগুলো প্রথমে মুখস্থ করবা, কিভাবে আমি বইলা দেই, আই এম, উই আর, ইউ আর, দে আর, এভাবে মুখস্থ করবা। করার পরে তোমরা একটা একটা উদাহরণ দিবে। এখন স্যার উদাহরণ তো পারি না, তোমরা এই যে এই স্টুডেন্ট এটা সব জায়গায় বসাই দিয়ে তারপর এখন এরকম করো, তাহলে এটার বাংলা কি হয় আমি তোমাদের বলে দেই। আই এম আ স্টুডেন্ট মানে কি? আমি একজন ছাত্র। উই আর আ স্টুডেন্ট মানে কি? আমরা একজন শিক্ষার্থী। ইউ আর আ স্টুডেন্ট মানে কি? তুমি একজন শিক্ষার্থী। দে আর স্টুডেন্ট মানে কি? তারা একজন শিক্ষার্থী। হি ইজ আ স্টুডেন্ট মানে কি? সে একজন শিক্ষার্থী। এই হি বসে কিন্তু পুরুষের ক্ষেত্রে। কি ক্ষেত্রে? পুরুষের। শি বসে নারীদের ক্ষেত্রে। মানে ইহা। আশা করি এটা বুঝতে পারছো। এখন আসো, এটা শিখছি আমরা কি? পজিটিভ। পজিটিভ মানে হ্যাঁ বোধক। এই আমরা যে এতক্ষণে কথা বলছি সব হ্যাঁ বোধক কথা বলছি না, যে আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমি হই একজন ছাত্র। এখন আমরা একটু না বোধক কথা শিখবো। কিভাবে দেখো, এখানে আমাদের সবকিছু ঠিক থাকবে, শুধু এই অক্সিলারি ভার্ব বা বি ভার্বের পরে আমরা একটা নট যুক্ত করে দেবো। কি যুক্ত করে দেবো? নট। আই এম নট আ স্টুডেন্ট। এই নট, এই নট কথাটা যুক্ত করার কারণে এইটা হয়ে যাবে এখন নেগেটিভ। নেগেটিভ অর্থাৎ না বোধক কথাবার্তা। যেমন আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী নয়। উই আর নট আ স্টুডেন্ট, আমরা একজন শিক্ষার্থী নয়। ইউ আর নট আ স্টুডেন্ট, তুমি একজন শিক্ষার্থী নয়। দে আর নট, তারা একজন শিক্ষার্থী নয়। হি ইজ নট, সে একজন শিক্ষার্থী নয়। শি ইজ নট, মেয়েটি মানে শি বসে মেয়েদের ক্ষেত্রে। শি ইজ নট এ স্টুডেন্ট, সে একজন শিক্ষার্থী নয়। ইট ইজ নট এ স্টুডেন্ট, ইহা একটি শিক্ষার্থী নয়। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো, সবচেয়ে মজার জিনিস কি জানো?
আমরা পজিটিভ অর্থাৎ হ্যাঁ বোধক করলাম না বোধক করলাম, কিন্তু প্রশ্নবোধক করার ক্ষেত্রে আমাদের এই যে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব আছে না, এইগুলো শুধুমাত্র সামনে চলে আসবে আর এই নট গুলো সব মুছে যাবে। যেমন এখানে আমরা যদি অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসি, অক্সিলারি ভার্বটা কি করব, আগে নিয়ে আসব। এখানে am I a student, এখানে কি হবে, একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। আর we are student, we are student। আর you are student, আর they are student, is he a student। তো এই যে আমরা শুধুমাত্র এই যে অক্সিলারি ভার্বটা এটা আগে নিয়ে আসছি, তাহলে আমাদের কি আছে, প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হচ্ছে। এখনো তাদের বুঝতে সমস্যা হচ্ছে বা কিছুই বুঝো নাই, তাদের আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমরা যদি লিখি আই এম আ স্টুডেন্ট, লিখতে পারি না। এখন তুমি বললো আই এম এ স্টুডেন্ট, এটা লেখার পরে আমরা এইটা হচ্ছে পজিটিভ, এটা কি পজিটিভ, পজিটিভ। এখন আমরা এটা নেগেটিভ করব, নেগেটিভ, নেগেটিভ অর্থাৎ নাবোধক করব। নাবোধক করার ক্ষেত্রে শুধু দিয়ে দেবো আই এম নট, আই এম নট আ স্টুডেন্ট। এখন তোমরা যদি এটাকে আবার প্রশ্নবোধক করতে চাও, তাহলে এখানে শুধু দিবা এই অক্সিলারি ভার্বটা, পজিটিভের যে অক্সিলারি ভার্ব এটাকে প্রথম নিয়ে আসো, এম আই আ স্টুডেন্ট। জিনিসটা সহজ, অনেক সহজ। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইগুলো হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সের বি ভার্বের ইউজ। এখন আমরা ডু ভার্বের ইউজ করব। মনে রাখবা আই, উই, ইউ, they এইগুলোর ক্ষেত্রে সবসময় ডু বসে, আর হি, শি, ইট, নেম এইগুলোর ক্ষেত্রে সবসময় ডাজ বসে। কি বলছি, আই, উই, ইউ, দে এইগুলোর ক্ষেত্রে কি বসে, ডু বসে, আর হি, শি, ইট, নেম এগুলোর ক্ষেত্রে ডাজ বসে। এখন আমরা একটা উদাহরণ দেই, আসো। আমি যদি বলি আই প্লে ফুটবল, ফুটবল, এটা হচ্ছে কি পজিটিভ, পজিটিভ বা হ্যাঁ বোধক। এখন এইটাকে যদি আমি বলি নেগেটিভ বা না বোধক করো, তাহলে তুমি কি দেবা, আই নট প্লে আ ফুটবল। এটা কি হবে, কখনো হবে না, কেননা এখানে অক্সিলারি ভার্ব নাই। তাহলে তোমার এটা কিভাবে করতে হবে, আই এর পর এই ডুটাকে আনতে হবে। যেহেতু আমরা বলছি আই উই ইউ দে এর পর ডু বসে, তাহলে বলতে হবে আই ডু নট। কেননা মনে রাখবা, অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের একটা ডু বা ডাজ আনতে হবে। যেহেতু এখানে আই আছে, তার কারণে আমরা ডু আনছি, আই ডু নট প্লে ফুটবল। এখন এখানে অর্থ কি দাঁড়ায় দেখো, আই প্লে ফুটবল, আমি খেলা করি, আই ডু নট প্লে ফুটবল, আমি খেলা করি না। এখন তোমাকে যদি বলে এটাকে তুমি প্রশ্নবোধক করো, তাহলে তুমি কি লিখবা, ডু আই প্লে ফুটবল, আমি কি খেলা করি, সরি ডু আই প্লে ফুটবল, আমি কি খেলা করি, এইটা হবে। আরেকটা উদাহরণ দিই, আসো। আমরা কিন্তু পজিটিভ, নেগেটিভ ও ইন্টারোগেটিভ শিখতেছি, হ্যাঁ বোধক, না বোধক ও প্রশ্নবোধক। যেমন she likes but books, books মানে কি, সে বই পছন্দ করে। এখন এইটাকে যদি এই পজিটিভের কথাটাকে আমরা যদি নেগেটিভ করি, তাহলে হবে কি, she do not হবে না, কেননা এখানে হি, শি, ইট থাকলে বা নাম থাকলে আমরা ডাজ দিব। এখানে যদি শি না থেকে যদি থাকতো রহিম, সেক্ষেত্রে আমরা এখানে কি ডাজ দিতাম, তাহলে দিলাম শি ডাজ নট, শি ডাজ নট লাইক বাট বুকস। এখন এখানে একটা দেখো, এখানে কিন্তু এস ছিল, এখন আর এস হবে না, তাহলে শি ডাজ নট লাইক বুকস। এটা হচ্ছে কি নেগেটিভ। এখন এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, তাহলে
does does she like books? does she likes books? সে কি বই পছন্দ করে? এটা হচ্ছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। কিভাবে পজিটিভ, নেগেটিভ ও ইন্টারোগেটিভ হয়। এখন আসো, এখন আমরা কি শিখবো স্যার? তাহলে এখন আমরা শিখবো সবচেয়ে মজাদার একটা জিনিস, সেটা হচ্ছে হ্যাভ হ্যাজ ভার্ব। যেমন আমি যদি বলি, আমরা আগে আবার সাবজেক্ট গুলো লিখতেছি আই উই, না আমরা এভাবে না লিখে এভাবে লিখি আই উই ইউ they, এগুলো থাকলে হবে হ্যাভ। আর হি she it নেম, এগুলো থাকলে হবে কি হ্যাজ। যেমন আই উই ইউ দেই, আমরা কোনটা দিয়ে দিব? সববারই তো আমরা আই উই দিয়ে দেই, এবার দিলাম ধরো দেই দিয়া, they have a car। এখন এটার অর্থ কি? they have a car, তাদের একটি গাড়ি আছে, তাই না? তো এখানে হ্যাভ বা হ্যাজ, এই যে হ্যাভ হ্যাজ, এরা বোঝায় কি মালিকানা। কি বোঝায়? মালিকানা, অর্থাৎ অধিকার বা মালিক, মানে এটার আমি মালিক। যেমন আই হ্যাভ আ মোবাইল, আমার একটা মোবাইল আছে। তো তুমি বলতে পারো যে আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি আছে। এটা হচ্ছে পজিটিভ। এখন তুমি বলবা যে আসলে আমি তো প্রথম মানে একটু চাপা মারছি, আমার তো কোনো গাড়ি নেই। তাহলে তুমি বা ইংরেজিতে এটা কিভাবে বলবা? আই সরি দেই হবে এখানে, দেই ডু নট হ্যাভ আ কার। তো আমরা এই হ্যাভ এর ক্ষেত্রে আমরা এখানে ডু আনবো, যেহেতু আমরা জানি দে এর ক্ষেত্রে ডু বসে, তার জন্য আমরা ডু নট আনলাম। হ্যাভ থাকলেও আমরা এখানে কি আনবো? ডু নট আনবো। ওকে। আর মানে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করার ক্ষেত্রে খুবই সিম্পল, খুবই সহজ। তোমরা কি করবে? শুধু দুটোকে আগে নিয়ে আসবে। ডু দেই প্লে ফুটবল? তারা কি ফুটবল খেলে? অর্থ কি? ডু দেই প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে? তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এইগুলো আসলে তোমাদের একটু দেখাই দিচ্ছে যে কিভাবে পজিটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ করতে হয়। এগুলো তোমরা এখন বাসায় বসে প্র্যাকটিস করবা। এখন আমরা যেটা শিখবো সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্পোকেনের জন্য অন্তত আমাদের। তার আগে দেখি আমাদের সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা, সবকিছু ঠিক আছে। কিছু ইংরেজি গুরুত্বপূর্ণ সেন্টেন্সের বা আমাদের কথা বলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বাক্য আমরা শিখবো। তো আমরা যদি শিখি, আমরা প্রথম বাক্যটা বলি I see what you mean। আচ্ছা, আমরা অনেক সময় বলি না যে মানে আমরা বলি যে আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। তো তুমি বলতে পারো I see what you mean, আমি বুঝতে পারছি what you mean, তুমি কি বোঝাতে চেয়েছো। তোমরা অনেক সময় আমাকেও বলতে পারো এই কথাটা, যে আমি পড়াচ্ছি, তোমরা এখন বলছো যে স্যার I see what you mean, আমি বুঝতে পারছি আপনি কি বোঝাতে চেয়েছেন। তো তার জন্য তোমাদের এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। এটার বাংলা কি? আই সি হোয়াট ইউ মিন, আমি বুঝতে পারছি তুমি কি বোঝাতে চেয়েছো। আমি বুঝতে পারছি তুমি কি বোঝাতে চেয়েছো। তারপরে আমরা যদি বলি কি বলতে পারি? দ্যাট মেক্স সেন্স। এটার অর্থ কি? এটি সঙ্গত মানে কি? দ্যাট মেক্স সেন্স, এটি যুক্তিসঙ্গত। আমরা অনেক সময় বলি না অনেক কথা যুক্তিসঙ্গত, তো তোমরা সেক্ষেত্রে এই বাক্যটা তৈরি ব্যবহার করতে পারো, দ্যাট মেক্স সেন্স, এটি যুক্তিসঙ্গত। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লেটস গেট স্টার্টেড। এটার মানে হচ্ছে চলো শুরু করি। ওই যে আমরা বলছি না লেটস প্লাস ভার্ব, তো এখানে এই ভার্ব এটা।
তাহলে এখানে এটা প্রস্তাব বা কি বোঝায়? প্রস্তাব বা তোমাদের পরামর্শ বোঝাবে। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। আহ তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। এবং সবাই আশা করি এরকম আমাদের পাশে থাকবা, আমাদের সাপোর্ট করবা, এবং আমরা খুব শীঘ্রই তোমাদের দ্বিতীয় ক্লাসটা দিব, এবং দ্বিতীয় ক্লাসটা অবশ্যই অনেক ভালো হবে। সবাই সাথে থাকবা। আসসালামু আলাইকুম।